ওয়েলকাম ব্যাক। অনেক দিন না, অ্যাকচুয়ালি 1-2 বছর হয়ে গেছে আই থিঙ্ক, যে আমরা একসাথে আর ভিডিও করি নাই। এভরিওয়ান, মানে সবাই না, কিন্তু যারা আমার আগে ভিডিও দেখছে তারা অ্যাকচুয়ালি জানে হয়তো রাকিবকে অলরেডি। কারণ ওর সাথেই কিন্তু আমার করা একদম প্রথম দিকের ভিডিওর মধ্যেই আমি শুরু করছিলাম রাকিবের সাথে। এবং আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলের প্রথম 50 সাবস্ক্রাইবার প্রবাবলি রাকিবেরই। আমি আমি ছিলাম 32 নাম্বার মেবি। ইয়া, এন্ড দেন বাকি ওই ওর অনেক ফ্রেন্ডকে বলছিল, সো আমার ফার্স্ট 50 সাবস্ক্রাইবার ওয়াজ ফ্রম হিম। দ্যাট আই উইল নেভার ফরগেট। তো তারপরে আমি ওর সাথে, ও হচ্ছে ভ্যানকুভার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসছিল। তো সেই সময় আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ওর জার্নি নিয়ে আর কি ভিডিও করছিলাম। দেন আমরা যখন ভ্যানকুভার থেকে ক্যালগারিতে মুভিং করি, মুভিং এর সময় রাকিব হেল্প আস এ লট। আপনারা যারা আমার মুভিং এর ওই ভিডিওগুলো দেখছেন, ইউ হ্যাভ সিন হিম। সো আমার অনেক ভিডিওতেই আগের ভ্যানকুভারের মোস্ট অফ দ্য ভিডিওতে বা ইভেন ক্যালগারিতে এই যে আসার যে যাত্রাটা ফ্রম ভ্যানকুভার, সব ভিডিওতে রাকিবের সাথে ভিডিও আছে। তখন সে স্টুডেন্ট ছিল, বাট আমি চলে আসার পরে ওর গ্রাজুয়েশন হইলো, ও এখানে মাস্টার্স করতে আসছিল। এন্ড দেন আমরা এখন জানতে চাই রাকিবের অ্যাকচুয়ালি রেস্ট অফ দ্য জার্নি। সো আমি চাচ্ছিলাম যে তুমি একটু আমার সাথে শেয়ার করো। তুমি গ্রাজুয়েশন করলা, বিয়ে করলা, ওয়াইফকে নিয়ে আসলা, আরে চাকরি বিয়ে তো করতেছো, করছি। পিআর হয়ে গেল, এত কিছু হয়ে গেল। সো শেয়ার সাম অফ ইয়ার, মানে এই যে পুরো জার্নিটা যদি তুমি শর্টে মানুষের সাথে, বাংলাদেশে যারা তোমাকে আগে এত দেখছে, আগে ভিডিও দেখছে, তখন হুম। স্টুডেন্ট হিসেবে তুমি শেয়ার করছিলা কেমন কি ফিল লাগে, কিভাবে আসা যায়, কত কিছু। এখন তুমি শেয়ার করবা যে তুমি যে এখন আলহামদুলিল্লাহ এখন একটা জব করতেছো, সবকিছু সেটেলড, পিয়ার হয়ে গেছো। তো তোমার এই যে জার্নিটা কিরকম কি ছিল? জার্নি তো বিশাল জার্নি আসলে, ইটস লাইক 4-5 ইয়ার্স, রাইট? আর আমরা মনে লাস্ট ভিডিওটা যখন করছিলাম ওইটাও 4 ইয়ার্স ব্যাক, আমার যতদূর মনে আছে, রাইট? প্রবাবলি আমার কাছে মনে হয় যেন 2-3 বছর, হ্যাঁ, বাট না, অ্যাকচুয়ালি থ্রি হ্যাঁ, ফোর ওই ইয়ার্স মানে যখন আমরা ওই যে স্টুডেন্ট হিসেবে যে মানে কি কি চেকলিস্ট নিয়ে কাজ করবে ও বা হ্যাঁ, ওটা ফোর এগুলা, ইয়ার্স হয়ে হ্যাঁ। গেছে, হ্যাঁ। সো এটা হ্যাঁ, হ্যাঁ, এটা মানে মানে এটা একটা ইনক্রেডিবল জার্নি বলতে পারো। লাইক আমি মানে রোলার কোস্টার লাইফ ছিল সত্যি কথা। এখনো যে মানে এখনো একই অবস্থা, বাট স্টিল লাইক ইজ গেটিং বেটার আলহামদুলিল্লাহ। অ্যান্ড মানে শুরুতেই তো মানে আমি তো এর আগের ভিডিওটাতে মনে হয় আমরা বলছিলাম যে আমরা কিভাবে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করছিলাম, দেন কিভাবে আসছি। আহ, মানে স্টাডি পারমিটটা কিন্তু আমরা সব নিজেরা একাই অ্যাপ্লাই করছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তুমি চেনো হয়তো, আশফিক। হুম, ও আমাকে অনেক হেল্প করছিল ওই সময়, হেল্প মানে ভিডিও ইয়ে করতে আর কি, অ্যাপ্লিকেশন করতে। হ্যাঁ। এন্ড দেন মানে না জেনেও না জেনেই ভ্যানকুভারে চলে আসছিলাম। আমি তো ভ্যানকুভার সম্পর্কে কিছু জানতামই না সত্যি কথা। আমি আমাদের জাস্ট মতো, আমরাও না জেনেই হ্যাঁ, ভ্যানকুভারে গেছিলাম। হ্যাঁ, পরে আমি মানে আমি জানতাম যে মানে টরন্টো হচ্ছে তোমার কানাডার কানাডা। রাজধানী, হ্যাঁ, ক্যাপিটাল সিটি। আর আমরা আর ভ্যানকুভার যে কোনো সিটি আছে এটা জানতামই না। তো অ্যাকচুয়ালি যাই যারা হোক টরন্টোতে থাকে তারাও এটাই জানে, হ্যাঁ, কানাডা মানে টরন্টো। হ্যাঁ। তো তারপরে কানাডা আসার পরে জানলাম যে কানাডার রাজধানী অটোয়া। So, এটা আমার কাছে শকিং ছিল যে এটা কি কিভাবে সম্ভব। আর আর মানে আসার আগে আমি মনে হয় ভ্যানকুভার জাস্ট ইউনিভার্সিটি সার্চের সময় যতটুকু জানছি ভ্যানকুভার একটা সিটির নাম। বাট একবার আমার যতদূর মনে পড়ে আমি গুগল করছিলাম যে দেখি ভ্যানকুভার সিটিটা কেমন। সেটাও 2018 সালের দিকে। তো ওই তো তখন তো ইয়ে হইলোই। তো তারপরে তো আসলাম, আসার পরে তো পড়ালেখা করলাম কিছু একটা আর কি। তারপরে তো কোভিড আসলো। হ্যাঁ। তো কোভিড তো তুমি জানোই কি কি হলো না হলো কানাডায়। দেন কোভিড এর পর মানে আমরা যখন মানে আমাদের ক্লাস সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ, চলতেছিল মনে হয় ওই সময় কোভিড শুরু হয়। এন্ড দেন আমরা তোমার শেষ করলাম কোভিড এর মধ্যেই। হুম, তো হুম। তারপরে আমি ওয়ার্ক পারমিটে যাই। সো ওয়ার্ক পারমিট তো জানোই 3 বছরের জন্য, মানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা দেয় সেটা হচ্ছে 3 বছরের। সো Right. দেন 3 বছর, 3 বছরের মধ্যে আবার জব করতে হয়। জব করে পিআর এর জন্য এলিজিবল হতে হয়। সো আমি তোমার কি আলহামদুলিল্লাহ 3 বছরই আমার, কাজ করা লাগছে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে, নাকি না? সরি, তুমি কি 3 বছর কাজ করছো পিআর এর জন্য অ্যাপ্লাই না, করার জন্য? আমি 3 বছর আলহামদুলিল্লাহ করতে হয় নাই। আমি যেটা করছিলাম যে লাইক আমার মানে ফার্স্ট ইয়ারে মানে আমার মানে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আমি যেটা করলাম যে জবে জয়েন করছি।
অ্যান্ড আমি ফার্স্ট যে জবটা করছিলাম ওটা নক লেভেল, মানে আগে তো নক লেভেল ছিল, এখন টিআর হয়ে গেছে। সো ওটা নক লেভেল বি জব ছিল, হুইচ ওয়াজ লাইক হুইচ ইজ তোমার এলিজেবল ফর পিআর। হ্যাঁ, তো আমি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করি এলিজেবল হওয়ার পরে, তো আমার 1 বছর আমাকে আর কি জব করতে হয়েছে। বাট অ্যাপ্লাই করার পরে তোমার ড্র হয়। মানে তুমি যখন তুমি এলিজেবল হবা তখন তুমি একটা প্রোফাইল ক্রিয়েট করবা। সো প্রোফাইল ক্রিয়েট করার পরে তুমি পুলে ঢুকবা। হুম। সো পুলে ঢোকার পরে হয় কি, ড্র হয় পয়েন্টস এর। সো আমি আমার যতদূর মনে আছে, আমি মনে হয় অক্টোবরের দিকে পুলে ঢুকি, অক্টোবর বা নভেম্বরে। অ্যান্ড দেন আমি তোমার ইনভাইটেশন পাই হচ্ছে এপ্রিলে। আচ্ছা। হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে আমি ইনভাইটেশন পাই হচ্ছে 26 এপ্রিল, অ্যান্ড আমার বিয়ে হয় 25 এপ্রিল। আই সো রিমেম্বার, বিয়ে বাংলাদেশে ছিল বিয়ের তখন। আগে, বিয়ের আগের দিন আমি, মানে বিয়ের পরের দিন আর কি, ঘুম থেকে উঠে, বিয়ের পরের দিন ঘুম থেকে উঠেই আমি ইমেল চেক করতেছিলাম, আমি দেখি যে আই গট সামথিং ফ্রম আই তোমার জিএসসি। সো আমি তো কি বিয়ের ঠিক কি আগের মেল দিন দেখি। পাইলা, রাইট? না, বিয়ের পরের দিন। বিয়ের পরের দিন, তার মানে তোমার বিয়েটা হ্যাঁ। কতটা লাকি! তোমার তোমার ওয়াইফ, তো শি ইজ লাকি ফর ইউ। তারপরে যেটা হলো যে আমি জাস্ট ঘুম থেকে উঠেই হোটেল, মানে আমরা ওই দিন হোটেলে ছিলাম। তো আমি ল্যাপটপ অন করলাম, অন করে মানে মোবাইলে নোটিফিকেশন আসছে, ইমেল আসছে, বলছে যে তুমি ইয়ে করো, তোমার মানে জিসিকে অ্যাকাউন্টে গিয়ে চেক করো, ইউ হ্যাভ এন আপডেট। সো ঢুকে গিয়ে দেখি যে আমার ইনভাইটেশন আসছে। তো যাক, আলহামদুলিল্লাহ। তারপরে তো ওই সময় আমি বাংলাদেশেই ছিলাম প্রায় 1.5 মাসের মতো। আর তো মানে নিয়ম হচ্ছে যে তুমি ধরো তুমি, তোমার যখন ইনভাইটেশন আসবে, ইনভাইটেশন আসার পরে তুমি 2 মাসের মধ্যে অ্যাপ্লাই করবা। তো আমি যে, তো ইনভাইটেশন পাওয়ার পরে বাংলাদেশ থেকে আসি প্রায় 1.5 মাস পরে। হ্যাঁ। সো আমার হাতে 15 ডেজ বা 20 ডেজ এর মতো সময় ছিল অ্যাপ্লাই করার, মানে বাংলাদেশ থেকে এসে এখানে এসে অ্যাপ্লাই করার। তো পরে যেটা হয় যে আমি এসে দেখি, যখন অ্যাপ্লাই করতে গেছি, এসে দেখি কি যে আমার আইএলটিএস স্কোর যেটা ছিল সেটা এক্সপায়ার। ও, হ্যাঁ। সার্ভার তো দেওয়া লাগছে। হ্যাঁ, ওইটা মানে লাইক আমার হচ্ছে তোমার সম্ভবত জুলাই 24 আমি অ্যাপ্লাই করছি, জুন 24 আমি সাবমিট করছি আমার ইয়ে ডকুমেন্টেশন। হ্যাঁ। আর আমার আইএলটিএস এক্সপায়ার হয়ে গেছে হচ্ছে তোমার জুন, আহ, না সরি আমি ভুল বলতেছি, আহ মে 15। আচ্ছা। সো সেটা আমার মানে মাথায় ছিল না। সো এপ্রিল গেছে, মে গেছে, আমি ভ্যানকুভারে এসে দেখি যে আমার আইএলটিএস এক্সপায়ার। সো দেন আমি আবার মানে বুক করি আইএলটিএস। এন্ড বুক করার পরে মানে আইএলটিএস যদি তোমার এক্সপায়ার থাকে তুমি আবার মানে অ্যাপ্লাই করতে পারবা। সো ইউ হ্যাভ টু হ্যাভ ইউর নিউ রেজাল্ট। দেন যেটা করলাম যে মানে বাংলাদেশ থেকে এসে ফার্স্ট যে ডেটটা পেলাম, হ্যাঁ, সেটা ছিল হচ্ছে মনে হয় 10th of June। সো 10th of June যদি আমি এক্সাম দিই, আমি রেজাল্ট পাবো 23rd June। আচ্ছা। অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 24th June। ও মাই গড! হ্যাঁ, সো তোমার এমন একটা অবস্থা, যদি আমি কোনো কারণে আইএলটিএস খারাপ করি, আমার আর পেছনে তাকানোর সুযোগ নেই, আমার ইনভিটেশন আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। ওই পিয়ারে কারণ তার আমার মানে কি point, তখন আবার স্কোপ থাকতো, আবার পিয়ারে অ্যাপ্লাই না, করতো? তখন আমার স্কোর কমে যেত যদি আমার কোনো কারণে আইএলটিএস খারাপ হতো ওই সময়। হ্যাঁ, আর মানে বাংলাদেশ আর থেকে এসে মিনিমাম আমি, আর কত চাই রিকোয়ারমেন্ট? না এটা মিনিমাম বলে কিছু নাই আসলে, সত্যি কথা। তুমি যদি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও, হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কত স্কোর, তোমার তোমার সিআরএস স্কোর কত। আর সিআরএস স্কোর গুলো আসলে ডিপেন্ড করে অনেক অনেক কিছু, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সাচ এস তোমার এজ, তোমার আইএলটিএস স্কোর, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তোমার তোমার জব এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তোমার মেরিটারিয়াল স্ট্যাটাস। হ্যাঁ, তো সবকিছু মিলায়। তো সো আমার ক্ষেত্রে এখানে যেটা হয়, আইএলটিএস এ তুমি কি পয়েন্ট পাইতেছো এটা ম্যাটার করে নাই? মানে ম্যাটার করে যে তুমি কত ভালো পয়েন্ট পাইতেছো। বুঝছি বুঝছি। হ্যাঁ। আর তোমার সো মনে স্কোর মিলাই তোমার জিনিসটা। হ্যাঁ, তখন স্কোরটা আসে। সো আমার আমার যেটা ছিল, আমার টার্গেট ছিল যে যেভাবেই হোক আমি আগে যে রেজাল্টটা করছি ওইটার চেয়ে যেন খারাপ না আসে। হ্যাঁ। আর আমার হাতে সময়ও নাই, কারণ আমি যদি কোনো কারণে আইএলটিএস স্কোর আগের মতো আনতে না পারি, তাহলে কি হবে যে আমি আর তোমার এলিজেবল থাকবো না। হ্যাঁ। সো আমার যে ইনভাইটেশনটা আসছিল, ইনভাইটেশনটা ইনভ্যালিড হয়ে যাবে মাই গড, somehow। সো মাচ হ্যাঁ। স্ট্রেস। সো ইট লাইক খুবই হাই রিস্কে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, লাইক তোমার
13th মানে আমার 23rd রেজাল্ট আসলো, যে আমি দেখলাম যে মানে আমার আগে যেটা ছিল তার চেয়ে অনেক বেটার বেটার, রেজাল্ট। আচ্ছা। হ্যাঁ, আমি মানে এক্সপেক্টও করি আমি জানি না, আল্লাহ মিলাই দিচ্ছে হয়তো, মানে আমি আমি এক্সাম দেওয়ার পরে বুঝছি যে আমার হবে না, শেষ, আমি ডান। হ্যাঁ, আমার ইনভাইটেশনের ইয়ে শেষ। তুমি তো যাই নিজেও হোক জানো না পরে যে তুমি কিভাবে, কত এখন, মানে আরো আগের থেকে অটোমেটিক, মানে কি ক্যানাডার এক্সপিরিয়েন্স তোমাকে ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ হয়তো বা, বাট আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আমার এত ভালো রেজাল্ট হবে, তো আলহামদুলিল্লাহ ওই সময় ভালো হলো। এন্ড দেন 24th গিয়ে আমি তোমার আমার সাবমিশন করলাম, লাইক ইনভাইটেশন পাওয়ার 2 মাসের মধ্যে আমার মানে সব ডকুমেন্টেশন সাবমিট করলাম। তো এই তো সাবমিট করার পরে তো সব মিলায় আহ, উম, কত 6-7 মাসের মতো লাগছে, তারপরে আমার পিআর কার্ড আসছে। মিন নাইস। টাইম আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করলাম, হ্যাঁ ওয়াইফেরও ভিসা হলো। আর ওয়াইফ আসলো, আসার পরে তোমার মানে কোইন্সিডেন্স এখানে এখানে একটা একটা কোশ্চেন, আছে সেটা। ওয়াইফকে আনতে তুমি অ্যাপ্লাই করার পরে ওর আসা পর্যন্ত কত মাসের সময় মানে ও ভিসা তো পেয়ে যায়? আমি আমি ওর জন্য যখন ভিসা অ্যাপ্লাই করছি, ভিসা অ্যাপ্লিকেশনের মোটামুটি 1 মাস 13 দিনের মধ্যে ওর ভিসা অ্যাপ্রুভাল আসছে। ও নাইস। হ্যাঁ। সো সো উইদিন ফার্স্ট, মানে অ্যাপ্রুভাল আসলেই তারপর তো টিকিট কেটে আসতে পারবে, রাইট? তারপরে টিকিট, হ্যাঁ, বাট আমরা একটু ডিলে করছিলাম, কারণ হচ্ছে আমার ওয়াইফের কিছু বাংলাদেশে কাজ ছিল। না না, সেটা তো তোমাদের ইচ্ছা। তোমরা দিলে হ্যাঁ, এখন 1 বছর করতে পারো, হ্যাঁ, বাট আনা যায় হ্যাঁ, চাইলে ওই 1 মাসের পরেই। হ্যাঁ, না তো আমি যেটা করছি, আমি বাংলাদেশ থেকে এসে জাস্ট 1 মাস ওয়েট করছি। হ্যাঁ, ওই আমার পিয়ারের ঝামেলা টামেলা হ্যাঁ, গুলো তোমার নিজের কাজ ছিল, ক্লিয়ার রাইট। করে, হুম, 1 মাস ওয়েট করছি, দেন আমি ওর ভিসা অ্যাপ্লাই করে দিছিলাম। দেন ওর ভিসার অ্যাপ্রুভালটা ওই 1-1.5 মাস, মানে 1 মাস 10 দিন বা 15 দিনের মধ্যে হয়। অ্যান্ড দেন তারপরে ও আসতে পারে নাই আরো 3-4 মাস, তারপরে তো স্টিল দ্যাটস ভেরি আসলো। শর্ট টাইম, আগে মানুষের এক হ্যাঁ, বছর হ্যাঁ, 6 মাস হ্যাঁ, তো শর্ট টাইম, মিনিমাম। মানে ওই আর ওই সময় না আমরা যখন অ্যাপ্লাই করি তখন আসলে তোমার ভিসা ভিসা প্রসেসিংটা একটু ফাস্ট হচ্ছিল বাংলাদেশ থেকে। সো ওই কারণে ওরটাও হয়তো ওর মধ্যে পড়ে গেছে। সো ভালোই হইতে পারে মানে অনেক আর্লি কারণ অনেক চলে আসছে। তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ। ইয়া। তো এই তো আর ইয়া কি, এটাই নাইস। তো জার্নি। ও তারপরে হ্যাঁ, তো, এটা তো গেল, তারপর তুমি তো জবও, অলরেডি তুমি জবে ছিলা যখন তুমি হ্যাঁ, মানে হ্যাঁ, অবভিয়াসলি জবের কারণেই তো ওইটার এক্সপিরিয়েন্স দিয়ে যে পিআর হইলা, তারপরে হ্যাঁ, আবার তুমি একটা নতুন জবেও গেছো। সো হ্যাঁ, তোমার হ্যাঁ, নতুন জব আমি যতটা জানি ইমিগ্রেশন রিলেটেড ও সামথিং মানে আছে। ইমিগ্রেশন রিলেটেড। হ্যাঁ অনেকটাই, কারণ মানে আমি যে মানে ধরো আমি তো মানে যখন তোমার স্টুডেন্ট হিসেবে আসছিলাম তখন নিজেরাই অ্যাপ্লাই করছিলাম। কিন্তু তারপর ইভেন আমি আমার মাঝখানে যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা ছিল ওইটাও আমি নিজে করছি। দেন আমার ভিসা এক্সটেন্ড করতে হয়েছে মাঝখানে একবার, সেটাও নিজে করছিলাম। কিন্তু যখন আমি লাইক তোমার পিআর অ্যাপ্লিকেশন করব, তখন আমি আসলে মানে নিজে রিস্ক নিইনি আর। যে মানে আমি চাচ্ছিলাম যে কোনো মানে কাউকে দিয়ে কাজটা করাই নেই। একটা হ্যাঁ, প্রফেশনাল জায়গা থেকে সো কাজ দ্যাট, করা। হ্যাঁ, কোনো ইরোর না থাকে, রাইট। হ্যাঁ। তো ওইটার কারণে যেটা হয়েছে যে আমি তোমার অনেককে অনেককে ফোন দিলাম, হ্যাঁ, যে কি করব। হ্যাঁ। সো আমি দেখলাম যে অনেকের সাথে কথা বলতে যাই, ওরা কথা বলতে গেলেই চার্জ করা শুরু করে। হ্যাঁ, তুমি কি মানে তোমার যদি একটা মানে খুবই সিম্পল একটা কোশ্চেন থাকে, হ্যাঁ, ওই কোশ্চেনেরও তুমি যদি অ্যান্সার করতে চাও, তো ওনারা লাইক $60-70 চার্জ করে। হ্যাঁ, আর আমি মানে এরকম তখন দেখছি, তো মনে, মানে জাস্ট হ্যাঁ মানে আমরা তো, কথা বলতে গেলে স্টার্টিং এই হ্যাঁ, $100 মতো হ্যাঁ, চলে। হ্যাঁ। সো তুমি মানে তোমার যদি জাস্ট মানে আহ, খুব বেসিক কিছু কোশ্চেন জানার থাকে সেটার জন্য তোমাকে অনেক টাকা মানে পে করতে হয়। হ্যাঁ। তো আমি আর তখন তো আমাদের টাকাও থাকে না, তুমি তো বুঝোই তো যে স্টুডেন্ট থেকে জাস্ট হ্যাঁ, স্বাভাবিক। এবারে জবে ঢুকছি, 1 বছর জব করছি। তার হ্যাঁ। উপরে তো বাংলাদেশে ওইভাবে গেছে, এত করতে কস্ট করতে, এন্ড অল দ্যাট। হ্যাঁ, না, না, ওইটা ওইটা বাংলাদেশ যাওয়ার আগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়া। হ্যাঁ। শোনো, তো তুমি স্টুডেন্ট বলে না, আমার মনে হয় ক্যানাডা এখন কারো হাতেই টাকা থাকতেছে না। So, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ। তো আহ, যাই হোক, তো পরে যেটা হইলো যে আমি সামহাও আমার আমার এক কলিগ ছিল, ও কোরিয়া থেকে আসছে। তো ওকে ওকে বলতেছিলাম যে আমাকে একটু হেল্প করো, আমি কিভাবে কি করব। তো বলতেছে আমিও তো এত কিছু জানি না, তো আমার পরিচিত একজন আছে, ও কোরিয়ান, তুমি ওর কাছে যাও, আমি আমি বলে দিবনি তোমার কথা, তোমাকেও হেল্প করবে। তো ভালো কথা, আমি ওই অফিসে গেলাম।
অফিসে গিয়ে আমার সব ডিটেলস বললাম। হ্যাঁ, তো বলার পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি মানে ওরা ওরা কিছু মানে মানে তোমার ডকুমেন্টেশন চাইলো, প্লাস ইনফরমেশন চাইলো অ্যাসেসমেন্টের জন্য। তখন আমি ওদেরকে দিলাম। তো দেওয়ার পরে ওরা তখন বললো হ্যাঁ ঠিক আছে, তোমার মানে তোমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা তোমার যে প্রোফাইল, এটা দিয়ে তুমি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তারপরে তো ওই ওদেরকে দিয়ে আমি এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, মিন টাইম আমি মানে এই জার্নিটার সময় আমি আমার ওয়াইফ বিয়ে হলো মাঝখানে আবার। সো বিয়ের পরে আমার তোমার ওয়াইফের ভিসার অ্যাপ্লিকেশন গুলো, হ্যাঁ ওইটা পিআর, আমার ওয়াইফের পিআর অ্যাপ্লিকেশন সবকিছুই ওই কোম্পানির থ্রুতেই মানে করালাম, কারণ আমি মানে আমি খুব ভালো সার্ভিস মানে পাইছি ওদের কাছ থেকে। দেন আমার মনে হয় ভ্যানকুভারে আমার আরো 10 জন বা 15 জন ফ্রেন্ড যারা আছে, হ্যাঁ তাদেরকেও আমি ওখানে রেফার করলাম। হ্যাঁ, রাইট, তো সেই রেফারেন্সে ওরাও কাজ করেছে। হ্যাঁ ওরাও কাজ করালো, ওদের রেফারেন্সে আরো লোকজন আসছে। হ্যাঁ মানে মানে আমি মনে হয় ফার্স্ট কয়েকজন বাংলাদেশি ক্লায়েন্টের মধ্যে একজন ছিলাম ওইখানে, ওই কোম্পানির। অ্যান্ড দেন যেটা হলো যে এখন যেটা অবস্থা যে মোটামুটি 20% বা 30% ক্লায়েন্ট হচ্ছে আমাদের বাংলাদেশি। ও হ্যাঁ, ওয়াও। হ্যাঁ তো আর আর কিন্তু আচ্ছা, মানে তো তুমি ক্লায়েন্ট থেকে জবে ঢুকে গেলা হ্যাঁ, কিভাবে? হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে মানে ক্লায়েন্ট থেকে জবে কে আমি যেদিন ফার্স্ট ওদের অফিসে গেছি, হ্যাঁ ফার্স্ট গিয়ে বলছি যে তুমি আমাকে এখানে একটা জব দাও। ও, হ্যাঁ আমি তুমি জব বলছো? করি। হ্যাঁ আমি এমনি ফান করে নাইস, বলছি। দ্যাট ওয়াজ ভেরি। তো হ্যাঁ একদম ফার্স্ট ডেতেই, হ্যাঁ ওই আমার সাথে মানে যে তোমার আইআরসিসি এর কনসালটেন্ট আমার সাথে কথা বলতেছিল, আমি বললাম "এই তুমি তুমি এত কিছু না করে আমাকে জব দাও, আমি তোমাকে অনেক অনেক ক্লায়েন্ট দিব। হ্যাঁ আমাকে সেলসে নিয়ে নাও, কারণ আমি সেলস ব্যাকগ্রাউন্ডে জব করতাম। তো ও জানি না ওর মনে হয় ভালো লাগছে, বাট ও মানে আমার সাথেও মানে রিলেশনটা কেমন হয়েছে যে তোমার আহ, মানে খুব ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেছে। হ্যাঁ, আমার যে কোনো ছোটখাটো প্রয়োজনে আমি ওকে ফোন করতাম। হ্যাঁ, ওর মানে ওর বাংলা বুঝতে যদি কোনো অসুবিধা হতো অথবা কোনো নাম প্রোনাউন্স মানে ধরো বাংলাদেশের অনেক নাম আছে না, অনেক কঠিন। সো ওই নামগুলো যখন ও তোমার উচ্চারণ করতে পারতো না, তখন এন্ড আমাকে আই ফোন ক্যান দিত যে আন্ডারস্ট্যান্ড আমাকে। যে ওরা তো হ্যাঁ, কোরিয়ান, সো ওরা তো চাইবে হ্যাঁ, যে ওকে এত বাংলাদেশি ক্লায়েন্ট আসতেছে, দেন হ্যাঁ সামওয়ান ক্লায়েন্ট হু নোজ আসতেছে। সো বাংলা। হ্যাঁ, তো তো পরে ওরাই আমাকে অফার করলো। আমার যেদিন পিআর কার্ড আসলো, তো পিআর কার্ড আসলো ওই দিন আমাকে ফোন করলো যে তুমি একটু আমাদের অফিসে আসো। হ্যাঁ, তো ওই যেদিন আমাকে আসতে বলছো ওই দিনই আবার আমার ওয়াইফ কানাডা থেকে আসছে, মানে কানাডায় আসছে বাংলাদেশ থেকে। সি তো শি আমি ইজ লাকি বললাম এভরি টাইম। হ্যাঁ পরে আমি বললাম আমার ওয়াইফ তো আজকে আসছে, আমি কালকে আসি। হ্যাঁ, হ্যাঁ, পরে আমি পরের দিন গেলাম ওদের অফিসে। তো বলতেছে যে তাহলে তুমি আমাদের সাথে জয়েন করো। তাহলে বললাম সি আচ্ছা ঠিক লাইক আছে। লিটারালি যেদিন বিয়ে হলো পরের দিন পিয়ার, যেদিন ও আসলো তারপরের দিন জব, মানে সেই সো লাকি। তারপরে তারপর আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো তারপরে তো ইয়ে করলাম আর কি তোমার, ওই তো শুরু করলাম আর কি। বাট আমি ওদের আসলে ইমিগ্রেশন পার্টটা দেখতেছি আমি কমিউনিকেশন এন্ড কাস্টমার রিলেশনস এ। সো এনি কাইন্ড অফ কমিউনিকেশন সো বা এই ইয়েতে, জবের কারণ জন্য তোমার কোনো আরসিআইসি লাইসেন্স এন্ড অল দ্যাট দরকার না নেই, না তুমি না তো আমি তো আসলে সেলস। কনসালটেন্ট না। আমি তো কনসালটেন্ট না, আর আমি কনসালটেন্ট কোনো কাউকে, তোমার কিন্তু, হ্যাঁ আমি কাউকে বাট অ্যাট কনসালটেন্সিও লিস্ট দিচ্ছি নাও না। আমরা হুম, তোমার সাথে এই হুম। ইমিগ্রেশন রিলেটেড কথা বলতে আই উইল বি ফিলিং সেফ, কারণ কি মানে তুমি অলরেডি এরকম একটা কোম্পানিতে আছো, ইউ ক্যান হ্যাঁ হুক আপ পিপল আমি যারা হয়তো হেল্প করতে পারবে। আমি হয়তো হ্যাঁ আমি হয়তো কোনো কোনো ইনফরমেশন লাগলে আমি সেটা জিজ্ঞেস করে তোমাকে দিতে পারবো। কারণ হ্যাঁ, এন্ড অলসো আমি যারা হ্যাঁ, অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের কাজ করাইতে চায় তারা তোমার হুম, কোম্পানিতে তোমার থ্রুতে তোমাকে নক করবে এন্ড হুম। দেন ইউ হ্যাঁ, হ্যাঁ, গেট হ্যাঁ ইট ডান। তখন আমি হয়তো আমাদের যারা তোমার আরসিআইসি আছে ওদের সাথে আমি কানেক্ট করে দিতে পারবো আর কি। হ্যাঁ, রাইট। এটা আমি করতে পারবো, বাট আমি আসলে কোনো ধরনের কনসালটেন্সি দিতে না না, পারবো না ওইটা তো লিগালি। ওদের অন্যদের হ্যাঁ, কাজ, তোমার হ্যাঁ ডিপার্টমেন্টের কাজ এটা, তুমি করবা হ্যাঁ, আর ওরা হ্যাঁ ওদেরটা করবে, বাট অ্যাটলিস্ট দে ওদেরটা ক্যান করবে। হ্যাঁ, লাইক আমি হ্যাঁ, বলতে চাচ্ছি ভিডিওতে যে যারা হুম। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন রিলেটেড কাজ করাইতে চাচ্ছেন, ক্যানাডা আসতে ইচ্ছুক, ইউ ক্যান কন্ট্যাক্ট হিম, রাকিব। অ্যান্ড যেহেতু রাকিব এরকম একটা লাইক ভেরি গুড কোম্পানি যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে, এত এত ভালো এক্সপিরিয়েন্স ওর নিজেরই হয়েছে পার্সোনালি, হ্যাঁ আমার কোম্পানিতে করে নিজের যেখানে ওখানে মানে জবও করতেছে। নট মানে আমি জব করি বলে বলতেছি না, বাট অ্যাজ এ ক্লায়েন্ট আমি মানে যে ধরনের এক্সপিরিয়েন্স ওখান থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি গুড।
রাইট। হ্যাঁ মানে এন্ড ওখান থেকেই তো তোমার ফ্রেন্ডশিপ হয়ে জবটা হয়েছে, হ্যাঁ সো অবভিয়াসলি। ওইখান থেকে ফ্রেন্ডশিপ হয়, মানে ওনারের সাথে ওনার পরে নিজেই আমাকে তো মানে জব অফার ইয়ে করে আর কি। বাট দ্য থিং ইজ যে তোমার আহ মানে আমার যখনই ধরো আমার লাইক ছোটখাটো একটা প্রবলেম, আমি জাস্ট টেক্সট করলাম যে আমার আমার এটা এই কাগজ মানে এই পেপারসটা খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে একটু হেল্প করো, মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই, সঙ্গে সঙ্গেই আমি হেল্প পাইছি। ডোন্ট এন্ড টেক মি রং, মজা। কিন্তু আমার হুম বাংলাদেশিদের সাথে এখানে যারা বাংলাদেশিরা কাজ করে, সেটা হুম ইমিগ্রেশন মানে এসবে হোক, বা একটা মানে কি বলে ফার্নিচারের দোকান বলো, বা যে হুম কোনো হুম জায়গায়, বা মানে অনেক কিছুতেই বাড়ি কেনা বেচা হোক, টরন্টোতেও এক্সপিরিয়েন্স হয়েছে এগুলো নিয়ে আমার। আমার বাংলাদেশিদের সাথে ফর সাম রিজন মানে 99% টাইম খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। বরং আচ্ছা আমি আচ্ছা। অন্য দেশেদের থেকে ভালো সার্ভিস পাইছি, ফিলিপিনো হুম হুম থেকে হুম। বলো বা না সাধাদের হয়তো থেকে। আমাদের আমাদের বাংলাদেশি যারা আছেন ওনারা হয়তো একটু বেশি ব্যস্ত থাকেন, এটা একটা রিজন হতে পারে, বিজি থাকার অ্যান্ড টাইম কারণে মেনটেন ওনারা করে না, রেসপন্স করতে ফোন পারে না। কল ব্যাক হ্যাঁ করে না, এরকম অনেক হ্যাঁ কারণে। আর আমরা এখানে থেকে আপনার সবার লাইফ এত বিজি যে এগুলোতে ইউজ টু না, সো হ্যাঁ এক্স্যাক্টলি অ্যানাদার এটা রিজন। এটা অ্যান্ড ইয়া। দে আর ভেরি হুম অনেস্ট টু, যখন অন্য দেশিরা আমি দেখছি কাজ হুম করে আমাদের হুম সাথে, দে আর হুম ভেরি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। হুম। আমি হ্যাঁ বলতেছি এটা না সব এটা হচ্ছে বাংলাদেশিরা সবচেয়ে খারাপ সার্ভিস দেয়, আমার লাকে পড়ছে যেটা, আমি সেটা বললাম যে 90% টাইম। না আমার আমার যেটা হয়েছে যে মানে মানে আমি সবচেয়ে বেশি অবাক মানে হয়েছি যখন আমি অ্যাজ এ ক্লায়েন্ট ওদের সাথে কাজ করতাম। হ্যাঁ ওরা এ থেকে মানে এ কে বি বলে না, হ্যাঁ বি কে সি বলে না, ওরা এ মানে এ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, ওরা বলে স্ট্রেট ফরওয়ার্ড, ওরা তোমাকে বলে দিবে হ্যাঁ ভাই আমার তোমার এই প্রবলেম, তোমার এটা ঠিক করতে হবে। রাইট। হ্যাঁ ওরা বলবে না মিথ্যা যে আশা এই দিয়ে দিয়ে তোমার টাকা একটা পয়সা নিয়ে হ্যাঁ ঘুরানো হ্যাঁ ফিরানো। টাকা পয়সা নিয়ে। ইভেন মজার ব্যাপার হয়েছে আমার আরেকটা মজার ইনসিডেন্ট তোমার আমি বলি। তো এর মানে মানে আমি যখন এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করছি, তো এটার জন্য তো মানে চার্জ করে ডেফিনেটলি একটা কনসালটেন্সি ফি প্লাস সার্ভিস ফি। তো আমি ওকে বলছি দেখো আমার তো টাকা পয়সা কম, আমি তো এত টাকা দিতে পারবো না, তুমি আমাকে কিভাবে কি করবো বলো, ডিসকাউন্ট দিতে পারবা? বলে না ডিসকাউন্ট তোমরা দিতে পারবো না, তোমাকে আমরা ইনস্টলমেন্ট করে দিতে পারি। হ্যাঁ। তো যাই হোক মানে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ওয়াজ দ্যাট টাইম, অ্যাটলিস্ট সে ওইটাও আমাকে হেল্পফুল। হ্যাঁ। তো ইনস্টলমেন্ট করে দেওয়া হেল্পফুল। হ্যাঁ ও ও ও করলো কি ওইটা আমাকে 3টে ইনস্টলমেন্ট করে দিছিল। তো 3টে ইনস্টলমেন্ট মানে আমি 7টা না 8টা ইনস্টলমেন্ট করে পে করছি সব মিলে। তাও ও দেওয়ার ও ওকে, হ্যাঁ। হ্যাঁ এবং না ও ও খুব মজা পাইতো, আমি যখন পে করতাম খুবই মজা পাইতো ও আমাকে। হ্যাঁ ও আমাকে পরে বলছে যে তোমার একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে যে অনেকে আছে টাকা মানে নিয়ে ঝামেলা করে, হ্যাঁ তুমি ঝামেলা করো নাই বাট তুমি আমাকে টাকা পে করার আগে জানাইছো যে হ্যাঁ আমি তোমাকে $200 দিব আর বাকি $200 পরে দিব। হ্যাঁ এটা এটা অনেকে করে না, অনেকে মানে ফোন রিসিভ করে না আর। হ্যাঁ হ্যাঁ তো না, তুই ওইটা তো হ্যাঁ ইউর অনেস্ট, এটাই আর কি। সো ওই জিনিসটা ওর ওর ও, নাকি মানে এটার আমার ওই গ্যারান্টি আমি জিনিসটা ওর দিতে অনেক পারি যে ভালো লাগছে। রাকিবের হ্যাঁ সাথে জয়েন করে ওর কোম্পানি থেকে এখন হেল্প নিলে, লাইক আই ক্যান অ্যাসিওর যে হি ইজ এ ভেরি অনেস্ট না পারসন না এন্ড অলসো সেটা হেল্পফুল। আমি হেল্প করতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ হেল্প করতে হ্যাঁ। পারবো। And আলহামদুলিল্লাহ আমি জয়েন করার পর অনেক বাংলাদেশিরা আমাদের কোম্পানির থ্রুতে কাজ করছে, মানে ভ্যানকুভারে ইভেন টরন্টো থেকেও অনেকে ইয়ে করছে। হুম। বাট ভালো মানে আমি বলবো না যে অন্যরা খারাপ, বাট আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ মানে যদিও আমি একমাত্র বাঙালি বাট ভালো। হ্যাঁ, I'm আমরা অবশ্য glad to know এই জন্য। বাংলাদেশ থেকে আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমরা যদিও ওর কোম্পানির প্রমোশনে বসি নাই, বাট সরি মানে ও বলছিল যে আজকে এটা নিয়ে না না কথা বলবে না, বাট হ্যাঁ ইট ওয়াজ আমি মি, চাইও লাইক না যে আমি না কোম্পানি জিজ্ঞাসা করে প্রমোশন পারি নাই। হ্যাঁ। কিন্তু হুম, কথা হচ্ছে, যেহেতু ইউ আর ইন এ লাইক এখন এরকম একটা ফিল্ডে আছো, তো উই ক্যান মেক সাম মোর ভিডিওস, রাইট? যে অফকোর্স অফকোর্স কারণ কি, হ্যাঁ তুমি আমি নিজে হয়তো কনসালটেন্সি না দিলেও তোমার এটুকু এখন আইডিয়া আছে যে ওকে, এখন কোন ধরনের ক্লায়েন্টরা বেশি এখানে অ্যাকচুয়ালি ভিসা পাইতেছে, বা আমি হয়তো কাদের তোমাকে স্কোপ একটা বেশি মানে আছে, উই ক্যান টক। ইনসাইট দিতে পারবো যে ধরো মানে এখন ইমিগ্রেশনটা কোন দিকে যাচ্ছে বা রাইট, কিভাবে কারণ হচ্ছে। রিসেন্টলি অনেক চেঞ্জেস আসছে তো। অনেক চেঞ্জেস আসছে, মানে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে সবকিছু। ইয়া। সো এটাই। আর না তাছাড়া বাংলাদেশে অনেক অনেক ইমিগ্রেশন এখন মানে কোম্পানি হয়ে গেছে বাংলাদেশে, লাইক কানাডায় মানে ভ্যানকুভারে মনে হয় নাই বাংলাদেশি, বাট টরন্টো তারপরে তোমার ক্যালগেরি এডমন্টন এগুলোতে তো আমি ইউটিউব ভিডিও গুলো দেখতাম, অনেক অনেক বাংলাদেশিরা এই বিজনেসে আসছে।
So হ্যাঁ, and they're doing really good. So এই বিজনেস বলতে কনসালটেন্সি বিজনেস। হ্যাঁ হ্যাঁ কনসালটেন্সি। ইয়া, ইয়া। না, বাট একটাই অনেকেই প্রবলেম, অনেকেই সবাই অনেক অনেক ভাবে বেশি করে, চার্জ অনেকে করে। 2 নাম্বারিও করতেছে। সো ইটস জাস্ট লাইক ম্যাটার তো অফ থাকবেই, হ্যাঁ। ওই দুই একজনের জন্য আসলে সবাইকে সবাই। আমরা তো হ্যাঁ, ব্লেম করতে ওটাই। পারি না, হ্যাঁ। বাট ইয়া, সো ভালো, থ্যাংক ইউ মানে সো মাচ তোমার জায়গাটা ভালো। টাইমটার জন্য। রাকিবকে লিটারেলি আমি ঘুম থেকে উঠাইছি যে বসো জুম কলে। না সো সমস্যা ধন্যবাদ। নাই। আর থ্যাংক ইউ, আমরা ফিউচারে তুমিও টাইম উই দিছো। ক্যান ব্রিং সাম মোর ভিডিওস, হুম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ এন্ড আবার তোমার, কথা হবে বাই দ্য তাহলে ওয়ে, দেখলি। তোমার সাথে কন্ট্যাক্ট করবে কোনো মানে যদি আজকের ভিডিও দেখে কেউ ইন্টারেস্টেড থাকে, ইউ ওয়ান্না শেয়ার এনি ইনফরমেশন অ্যাবাউট? হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করে দিব, সমস্যা নাই। ওকে, হ্যাঁ তুমি চাইলে আমি তোমাকে আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, কেউ যদি নক করতে চায় জাস্ট ইমেল মি, আই উইল গেট ব্যাক টু হিম or her. ওকে, ঠিক আছে, উইল ডু দ্যাট। Yeah. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাকিব। তিতলি। হ্যাঁ সবাই হ্যাঁ, ভালো আমরা থাকো, সুন উইল তিতলিকেও। ব্রিং মোর ইয়া ভিডিওস উইথ রাকিব। এখন রোমানকেও। আমরা হয়তো রেগুলার ভিডিও করব।